এখন তো আমরাও কথা বলতে মনে হয় যে আমরা তো মুসলমান, আমরাও তো বেচতে যেতে চাই, তাই না? আর বেচতে তো টিকিট তো জামাতের হাতে, বুঝছেন না? মুশকিল। তবে এটা আমরা কি এই তথ্যটা জানতে পেরেছি যে 25শে মার্চ কাল রাত্রে কি পরিমাণ মানুষ মারা গেছেন, তাদের কোনো তালিকা কি বলবেন? আমার মনে হয় যে এটা এই সরকারের আমলে মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই মূল্যায়িত হবে। তো এমএজিজ, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, মানে বিরতির মাঝখানে আপনার সঙ্গে কথা হচ্ছিল, মানে একটি রাজনৈতিক দল এখন তো এইভাবেও বিভিন্ন বক্তব্যে তারা বলার চেষ্টা করে যে যখন আত্মসমর্পণ করলো পাকিস্তান বাহিনী, তারা মূলত ভারতের কাছেই নাকি আত্মসমর্পণ করেছে, কাজে সেই হিসেবে বাংলাদেশ আসলে স্বাধীন না, এটা ভারতেরই একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। এই যে ন্যারেটিভটা, এই যে বক্তব্যটা যারা দেয় মুক্তিযুদ্ধ হিসেবে, আপনার বক্তব্য তাদের প্রতি কি? না দেখেন, তখন কিন্তু জামাত ইসলাম, জি, মুসলিম লীগ, খয়রুদ্দিন নাকি একটা দল, আর ছোট দুটো দল, এটা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এবং জামাত তাদের প্রাদেশিক যে পার্টি, তার সিদ্ধান্ত নিয়ে আপনার পাকিস্তানি হানাদারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে হেল্প করেছে। এবং তার ফলে এই যে রাজাকার, আলবদর, আল শামস ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে, এবং তারা হচ্ছে পাকিস্তানের সহযোগী শক্তি। এবং আমার কাছে অরিজিনাল ডকুমেন্টটা আছে, যেটা সারেন্ডার করা হয়, সেখানে আপনার স্বাক্ষর করেছেন আমাদের বাংলাদেশের উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, তিনি মারা গেছেন। আর ভারতের ছিল অরোরা এবং পাকিস্তানের ছিল নিয়াজি। এবং সেই ডকুমেন্টের লাস্টে লেখা আছে যে পাকিস্তানি আর্মি যে যেখানে আছে এবং তাদের সকল সহযোগী শক্তি, ইংরেজিতে লেখছে যে তারা সবাই আত্মসমর্পণ করবে। এবং এই সহযোগী শক্তিটাই হচ্ছে রাজাকার, আলবদর, আল শামস, হ্যাঁ তাদেরকে। কিন্তু দুর্ভাগ্য, ধরেন এটা তো গণহত্যা। অনেক সময় অনেকেই বলে যে জামাত ইসলাম তো মাফও চাইল না। গণহত্যার মাফ হয় বলেন? ইসলাম ধর্মই কি মাফ হয়? গণহত্যার বিচার হয়, গণহত্যার তো মাফ হয় না। আর গণহত্যা বলা হয়েছে যে হ্যাঁ, কাউকে হত্যা করলে ওরা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ ইসলাম ধর্ম বলে মাফ নাই। তো এই মাপ তো হয় নাই, এখন তাদের বিচার হয় নাই। এখনো ধরেন তারা রাজনীতি করছে, এবং সামনের ইলেকশনে দেখেন কত কিছু, আল্লাহ খোদা, দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। তার ফলে কিন্তু একটি পর্যায়ে কিন্তু যতই বলেন বাংলাদেশ কিন্তু এই অন্ধকার যুগে যেতে রাজি না। যার ফলে মোটামুটিভাবে দেখেন বিএনপির পক্ষে কিন্তু একটা অর্গানাইজ হয়ে গেছে সকল ভোটার, যার ফলে পাশ করেছে। এবং আমি আরও বলি যে এই বিএনপির ভিতরে আপনার প্রায় কমপক্ষে 20% গুপ্ত জামাত আছে, এরাও ভোট দিচ্ছে, যার ফলে ভোট কিছু বাড়ছে। হ্যাঁ, নাহলে এত বড় কথা না তো। হ্যাঁ, তবে কিছু সাধারণ লোক আছে, গ্রামে গঞ্জে সাধারণ লোক আছে, যে তাদেরকে আল্লাহ খোদা, ব্যস্ত, দোজক। এখন তো আমরাও কথা বলতে মনে হয় যে আমরা তো মুসলমান, আমরাও তো বেচতে যেতে চাই, তাই না? আর বেচতে তো টিকিট তো জামাতের হাতে, বুঝছেন না? মুশকিল। তবে এটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারে একেবারে আপোষহীন। আমি জনাব সাইফুল হক আপনাকে দিয়েই আলাপটা শেষ করব। দুটো বিষয় একসাথে একটু জেনে নিতে চাই। প্রথমত, যেটা আসলে মিজানুর রহমান খান বীর প্রতীক বলছিলেন তার কথার মধ্যে, যে রক্ষী বাহিনীর আসলে রণাঙ্গনে কতটা ছিলেন, তাদের ভূমিকা কি ছিল, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন হতে পারে। আপনি আসলে কিভাবে তাদেরকে দেখেন, আপনার কোনো বিশেষ অবজারভেশন থাকতে? আর ছোট করে একটা বিষয় যেটা আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন, আমরা কি এই তথ্যটা জানতে পেরেছি যে 25শে মার্চ কাল রাত্রে কি পরিমাণ মানুষ মারা গেছেন, তাদের কোনো তালিকা কি বলবেন? দুটো ব্যাপারে আমি খুব হেডলাইনে কয়েকটা ব্যাপারে একটু মন্তব্য করতে চাচ্ছি। জি জি, আপনি মিজান ভাইকে যে প্রশ্নটা করলেন সেটা আমি একটু রেসপন্স করতে চাই। আচ্ছা, ছোট গণহত্যার, প্রথমত গণহত্যার ব্যাপারে আমরা 54 বছর পরও এর যে একটা জাতিসংঘ কর্তৃক অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি কর্তৃক এর একটা ফর্মাল যে স্বীকৃতি, এটাকে একটা জেনোসাইড হিসাবে এই বিভৎসতা, নৃশংসতাকে যে চিহ্নিত করা, অপরাধটাকে চিহ্নিত করা, সেটা করা যায়নি। আমি মনে করি এটা আওয়ামী লীগ থেকে শুরু করে পরবর্তীকালে যারা সরকার এসছেন, কেউ আসলে এই ব্যাপারে কমিটেডলি, সিরিয়াসলি, প্রফেশনালি কেউ আসলে উদ্যোগটা গ্রহণ করেন। এটার জন্য গণহত্যার জন্য স্বীকৃতি পাওয়ার জন্য অনেকগুলো শর্তের প্রশ্ন আছে। একটা কুল হেডেড একটা বিশেষ জনগোষ্ঠীকে নির্মূল করবার জন্য যে হত্যাকাণ্ড, এবং এটাকে যে প্রমাণ করা, যেটা আমাদের এখানে ইতিহাসের বিভৎসতম যে হত্যাকাণ্ড, এর সঙ্গে সংখ্যার প্রশ্ন আছে,
এর সঙ্গে মোটিভের প্রশ্ন আছে, অনেক তথ্য উপাত্তগুলোর প্রশ্ন আছে। আমাদের সরকারগুলো এই কাজটা করতে ব্যর্থ হয়েছে। এগুলো আমি বলি, যেমন ধরুন যারা যুদ্ধাপরাধী তাদের বিচারের প্রশ্নটা যেমন কোনো প্রতিহিংসার প্রশ্ন না, একটা জাতি রাষ্ট্রের তার ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণ করবার জন্য এই বিচারগুলো ছিল অত্যন্ত জরুরি ছিল। 54 বছরে কার্যত না আমরা আসলে মানে আপনার এটা মনে হয় কিনা জনাব সাইফুল হক যে আমরা আসলে স্বীকৃতি কিংবা বিচারের ব্যাপারে একটু উদাসীন? কারণ আমি সেদিন দেখছিলাম যে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন, তাকে 21শে পদক দিতে আমাদেরকে স্বাধীনতা 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আমাদের 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 এখানে সরকারগুলোর দলীয় চিন্তা, দলীয় পক্ষপাত, আমি বলছি যে মানে এভাবে কাজ করে, যেটা বললাম না যে নৈর্ব্যক্তিক ভাবে জাতি হিসাবে বা রাষ্ট্রগতভাবে কি করণীয়, আমার আনফিনিশ যে ন্যাশনাল টাস্ক যেগুলো থাকে ছিল মুক্তিযুদ্ধের পরপর, বাস্তবে সেগুলো কিন্তু আমরা কিন্তু করতে সক্ষম হয়নি। আর আপনি আমাকে প্রশ্ন করেছিলেন রক্ষী বাহিনী নিয়ে। আচ্ছা, রক্ষী বাহিনী ব্যাপারে, রক্ষী বাহিনী হিসাবে তো আর মুক্তিযুদ্ধে তাদের তো কোনো ভূমিকা ছিল না। এবং সেখানে আমাদের যে বাহিনীগুলো কাজ করেছে, আমাদের মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বলেন বা আমাদের পুলিশ বাহিনী বলেন, সেখানে এই যে যাকে গ্রেপ্তার করা হলো, এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তিনি কিন্তু রক্ষী বাহিনীকে পরবর্তীকালে তাকে ওখানে অ্যাবজর্ব করা হয়েছিল, সেখান থেকে পরে তার উত্তরণ শুরু হয়েছিল। তো বাস্তবে কিন্তু এটা কিন্তু জনগণের চাহিদা দাবির প্রেক্ষিতে রক্ষী বাহিনী করা হয়নি। প্রধানত এসছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য খানিকটা এলিট ফোর্সের ধারণা নিয়ে, যারা ধরুন সরকারের রাজনৈতিক উদ্দেশ্যকে যারা চরিতার্থ করবে, প্রতিপক্ষকে দমন, নির্যাতন, নিপীড়ন করবে, এবং যেটা হত্যাকাণ্ডে, যেটা ধরুন র্যাব দীর্ঘ সময় ধরে যে ভূমিকাটা পালন করে এসছিল অনেকটা এই চরিত্রের রক্ষী বাহিনীকে সে জায়গা থেকে করা হয়েছিল। পরবর্তীকালে রক্ষী বাহিনীকে তো পুরোপুরি এটাকে বিলুপ্ত করা হয়েছিল। আজকে কিন্তু র্যাবের বিলুপ্ত করার ব্যাপারও বিভিন্ন জায়গা থেকে কিন্তু দাবিগুলো কিন্তু আজকে কিন্তু উঠছে। এগুলো খেয়াল করা দরকার। একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার বাসা থেকে আসলে তার যে স্মৃতিচিহ্ন, রণাঙ্গনের স্মৃতিচিহ্ন, সেটা নিয়ে যাবে, এই ভয়তে মুক্তিযোদ্ধারা আতঙ্কিত থাকবে। এই ভয়টা ছিল যে অর্থাৎ আপনি আওয়ামী লীগের বাইরে অন্যান্য যে ধরেন বামপন্থীরা, কমিউনিস্টরা, প্রগতিশীলরা, গণতান্ত্রিক অসংখ্য শক্তি যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, তাদের বিরুদ্ধে শুরু থেকে আওয়ামী লীগ কিন্তু খড়গহস্ত কিন্তু ছিল। এবং যেটা আমরা বলেছিলাম শুরু থেকেই, এটা একটা বিপ্লবী জাতীয় সরকার গঠন করবার জন্য ৭২ সালে বিভিন্ন মহল থেকে দাবিটা কিন্তু এসছিল। যুদ্ধটা সবাই করেছে, সরকারটা করা উচিত একটা জাতীয় সমঝোতার ভিত্তিতে, যেভাবে সরকারটা ফলে সবকিছুকে যারাই আওয়ামী লীগের সমালোচনা করতো তাদেরকে প্রতিপক্ষ বিবেচনা করে দমন, নির্যাতন, নিপীড়ন, এবং রক্ষী বাহিনী দ্বারা কত হাজার হাজার বাম, প্রগতিশীল, কমিউনিস্টরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা তো এখন সবাই এগুলো জানেন। ফলে এ ধরনের বাহিনী নিশ্চয়ই ভবিষ্যতে আমরা কখনো আর দেখতে চাই না। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আসলে আলাপটা এখানেই শেষ করি। আসলে এগুলো নিয়ে কথা বলার প্রয়োজন ছিল এবং আজকে একটা উপলক্ষ তৈরি হলো, কারণ এই কালরাত্রি বিষয়গুলো যখন আমরা কথা বলি তখন এমন কিছু ইতিহাস আমরা শুনি যেটা নিয়ে আমাদের চমকে যেতে হয়, কারণ এগুলো সচেতনভাবেই গোপন করা হয়েছে কিংবা আমাদেরকে জানতে দেওয়া হয়নি, কিংবা আমরাও হয়তো গবেষকদের কাছ থেকে তেমনটা পাইনি। আমি 1 মিনিটের মধ্যে জনাব মিজানুর রহমান খান বীর প্রতীক একটা ছোট্ট মন্তব্য আপনি নিতে চাই। এখন যে প্রেক্ষাপটে বাংলাদেশটাকে আপনি দেখছেন, কতটুকু আশাবাদী অন্তত মুক্তিযুদ্ধ প্রশ্নে? আমি প্রচুর আশাবাদী। আমি মনে করি জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম, তার ছেলে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, আমার বিএনপিতে অনেক নীতি নির্ধারক আছেন যারা মুক্তিযোদ্ধা। আমার কাছে সবচেয়ে অবাক লাগে, দেখেন আওয়ামী লীগের খুব কম নেতাই আছে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। শুধু কলকাতায় থেকে কিছু নেতা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে আমরা পাইনি। আমরা সাধারণ জনগণ, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ জনতা, আমরা এগুলো যুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছি। কাজেই আমার মনে হয় যে এটা এই সরকারের আমলে মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই মূল্যায়িত হবে এবং
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, এটা আপনাদের মিডিয়ারও কিছু ভূমিকা আছে। জি, আপনারা যদি চেষ্টা করেন, মুক্তিযোদ্ধার সংখ্যা কিন্তু খুব কমে যাচ্ছে। আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হলো 676, একদম। এখন বেঁচে আছে 70-75-এর মতো।